ওকে। সো গত ক্লাস পর্যন্ত আমরা প্রবাবিলিটির মোটামুটি ফান্ডামেন্টাল যে বিষয়টা আছে সেটার উপর আমরা একটা কনসেপ্ট ডেভেলপ করার আমরা চেষ্টা করেছি। সেই কনসেপ্ট ডেভেলপমেন্টের যে কাজটা আমাদের মোটামুটি শেষ। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা র্যান্ডম ভ্যারিয়েবল নিয়ে আজকে কথা বলবো, কারণ আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানতে হলে আসলে আমাদের র্যান্ডম ভ্যারিয়েবল সম্পর্ক জানতে হবে। তো র্যান্ডম ভ্যারিয়েবল এটা আশা করি আমরা আজকে শেষ করতে পারবো। সেটা হচ্ছে যে র্যান্ডমটা কিসের? র্যান্ডম ভ্যারিয়েবল মূলত হচ্ছে ইট ফ্রিকোয়েন্টলি occurs that in performing an experiment we are mainly interested in some functions of the outcome as opposed to the outcome itself। আচ্ছা, সেটা হচ্ছে আমরা যখন হচ্ছে কয়েন টসের একটা এক্সাম্পল দিয়েছিলাম, এটা খুবই ইউনিক একটা এক্সাম্পল। এবং পৃথিবীতে মোটামুটি প্রবাবিলিটি যত রাইটারের আপনি বই দেখবেন, প্রত্যেক রাইটারের বইতে কিন্তু এই ডাইসের ধারণা এবং কয়েন টস এই দুইটা যে ক্লাসিক এক্সাম্পল আছে, তারা এটা আলোচনা করে থাকেন। কিছু কিছু বইতে তারা হচ্ছে কার্ড, বিশেষ করে আপনাদের মধ্যে কেউ যদি কার্ড বা তাস খেলতে পারেন, সেক্ষেত্রে তারাও দেখবেন যে কার্ড নিয়েও কিছু কিছু জায়গাতে তারা কার্ডের এক্সাম্পল গুলো দিয়েছে। বিশেষ করে বিজনেস ম্যাথমেটিক্স বা বিজনেস স্ট্যাটিক্স বা অ্যাপ্লাইড স্ট্যাটিক্সের বইগুলোতে দেখবেন যে তারা নর্মালি কার্ডের এক্সাম্পল দিয়ে থাকে। এবং এটা নিয়ে প্রবাবিলিটি নিয়ে একটা ছবিও আছে। একটা ম্যাথমেটিশিয়ানের একটা ছবি আছে। মানে জাস্ট আমি আপনাদেরকে জানার জন্য বলতেছি যে বিষয়টা কতটা পাওয়ারফুল। সেটা হচ্ছে প্রবাবিলিটি এবং ম্যাথমেটিক্যাল কনসেপ্ট নিয়ে একটা ধারণা আছে, যেখানে ইউনিভার্সিটির কয়েকটা স্টুডেন্ট, তাদের এক প্রফেসর আছে। সো কয়েকটা স্টুডেন্ট এবং প্রফেসর মিলে তাদের মূলত একটা গ্রুপ তারা তৈরি করে ম্যাথমেটিক্সের ধারণা অবলম্বন করে। তারা যায় লাস ভেগাস, যেটা হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় মানে ক্যাসিনোর জায়গা, মানে যেখানে সহজ কথা বলতে গেলে হচ্ছে জুয়া বা বাজি এই ধরনের বিষয়গুলো খেলা হয়। তারা সেখানে গিয়েছে এবং প্রবাবিলিটি ম্যাথমেটিক্সের কনসেপ্ট ইউজ করে তারা সেটা থেকে কোটি কোটি টাকা তারা ইনকাম করে। মানে একটা ছেলে ওখানে ওখানে বেশ কয়েকজন ছিল যারা ছিল মানে মেধাবী ছাত্রছাত্রী ছিল, এবং তাদের অর্থের সমস্যা ছিল। অর্থের কারণে দেখা গেছে যে কারো মেডিকেল স্কুলে যেতে হবে, কিন্তু সে যে যে মেডিকেল স্কুলে পড়তে পারতেছে না, কারণ তার সেরকম টাকা নেই। তো তার প্ল্যান ছিল সেখান থেকে টাকা ইনকাম করে তারপর সে হচ্ছে মেডিকেল স্কুলে মুভ করবে। হ্যাঁ। তো এরকম কিছু কিছু আছে মুভি যেগুলো আপনারা দেখতে পারেন, যে আসলে লার্নিং বা পড়াশোনার গুরুত্বটা কেমন সেই সেই জিনিসটা বুঝতে। হ্যাঁ। প্রেমের ছবি দেখে লাভ নাই, ট্রাস্ট মি। ওইটা ওইটা দেখে জীবনে কোনো লাভ হবে না। বাংলাদেশি এই মুভিগুলো 70 থেকে 90 দশকের আর্লি পর্যন্ত যে প্রেম শিখেছে এবং তারপরে এখন শিখাচ্ছে হচ্ছে গুন্ডামি মাস্তানি, এগুলোতে আসলে কোনো লাভ হয় না। হ্যাঁ। এগুলোতে লাভ, লাইফে লাভ হয় না। আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে রিয়েল লাইফের। আম, গত সপ্তাহে, ইয়েস, তো গত সপ্তাহে আপনার কোয়ান্টিটিভ কোয়ান্ট বলে এটাকে সংক্ষেপে। তো কোয়ান্ট কাজগুলো করে সেটা নিয়ে একটা ইন্টারভিউ দিয়েছিলাম। মানে এটা আমার নর্মাল ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং যে ফিল্ড, এটার চাইতে এটা একটু ভিন্ন ভিন্ন। সে অর্থে মানে আপনার প্রোগ্রামিং নলেজ সেক্ষেত্রে লাগে কাজে, বাট তার সাথে আপনার অ্যাডভান্স ম্যাথমেটিক্যাল নলেজ আপনার থাকতে হয়। তো কোয়ান্টের ক্ষেত্রে তারা হচ্ছে নর্মালি আমেরিকাতে যে সিলিকন ভ্যালিটা আছে, ওই সিলিকন ভ্যালিতে আমরা দেখি যে হ্যাঁ এলন মার্কস আছে বা অন্যান্য যারা অন্টারপ্রেনিয়র আছে, আমরা তাদেরকে দেখি। কিন্তু তাদের যে এই যে আপনার শেয়ার বিক্রয়গুলো হচ্ছে বা তারা মার্কেটে যাচ্ছে নানা ধরনের ডেরিভেটিভ নিয়ে কাজ করতে বা কমোডিটি ট্রেডিং যেটা হচ্ছে, এই জিনিসগুলো কন্ট্রোল করা হচ্ছে কোয়ান্টরা। কোয়ান্টরা হচ্ছে হাইলি ম্যাথমেটিক্সের ট্রেন, এবং এটাতে নর্মালি তারা পিএইচডি ছাড়া বা 3-4টা মাস্টার ছাড়া কাউকে তারা নিয়োগ দেয় না। কোয়ান্টের মানে একদম বেসিক রোলের ক্ষেত্রেও তারা পিএইচডি ডিগ্রি চায়, ইনিশিয়াল অ্যান্টি। এবং পিএইচডি নর্মালি হচ্ছে ম্যাথমেটিক্স ফাইন্যান্সে পিএইচডি কিন্তু না। হ্যাঁ, ম্যাথমেটিক্স, ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং, অ্যাস্ট্রোফিজিক্স, ঠিক আছে, বা শুধু ফিজিক্স। হ্যাঁ, তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স, এরকম বিষয়গুলোর উপরে যারা পড়াশোনা করে তারা। এবং এই কোয়ান্টদের স্যালারি, আপনি যদি মোটামুটি 3-4 বছর জব করেন, তাহলে আপনার মোটামুটি 3 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে এবং একটা পিএইচডি যদি আপনার সাথে থাকে, সেটা নিয়ে আপনি এন্ট্রি লেভেলে কাজ শুরু করেন, অথবা 3 থেকে 4টা মাস্টার্স থাকে আপনার, তাহলে এবং স্কিলগুলো থাকে, তারা যে ধরনের স্কিলগুলো চায়, যেমন প্রোগ্রামিং স্কিল, হাইলি ম্যাথমেটিক্যাল স্কিল, বা কোনো জিনিসকে ম্যাথমেটিক্সে কনভার্ট করার যে স্কিলটা, সেটা যদি আপনার থাকে, তাহলে আপনার বাৎসরিক স্যালারি হচ্ছে 2.5 থেকে 3 কোটি টাকা বাংলাদেশি টাকায়। বাৎসরিক স্যালারি। তো ওই যে আমাদের দেশে কিছু নিধিরাম সর্দার কিছু গাধা লোকজন আছে, ওরা মানে বলবে আরে যে লেখাপড়া বেশি করে ওদের কাছে এরা হচ্ছে পাগল। কিন্তু আলটিমেটলি ভাই পৃথিবীতে টাকা পাগলেরাই কামায়। ঠিক আছে, যদি এর পাগল হয় ঠিক আছে, এরকম মানে পড়াশোনার জন্য কেউ যদি পাগল হয় তাহলে হি ইজ রাইট, হি অর শি ইজ রাইট।
এই জিনিসটা মাথায় সবসময় খেয়াল রাখবে। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে এটা আমরা আমরা বলেনি, হ্যাঁ। ওটা পূর্বের ধারণা ছিল, কারণ আগে তখন গাড়ির ইয়ে বেশি ছিল। এখন লোকজন যে কোনো গাড়ি মোটামুটি লোন নিয়ে নিয়ে নিতে পারে। বাট লেখাপড়া করে যে মোটামুটি সে উঁচু পদে থাকে বা সে লাইফে ভালো পোস্টে যায় বা বেশি কামায়। ঠিক আছে, সাধারণের চাইতেও আপনার ইনকাম লেভেল যদি বাড়তি করতে হয় তাহলে আপনাকে ওই ধরনের কাজে যেতে হবে। বাট এটার আবার কিন্তু কিছু স্যাক্রিফাইস আছে। স্যাক্রিফাইস বলতে পারি আপনাকে ধরেন অনেক সময় এটার পিছনে ব্যয় করতে হবে লাইফের। যে সময় আপনার বন্ধু বান্ধবরা বাংলাদেশের বিসিএস ক্যাডার হয়ে যাবে বা অনেকে এরকম মন্ত্রী এমপি হয়ে যাবে, সে সময়টা তো আপনাকে পড়াশোনা বই নিয়ে থাকতে হবে। কিন্তু আলটিমেটলি এমন একটা সময় আসবে এরপর, এর পরবর্তী ফেজে, যখন হচ্ছে আপনার ইনকাম এবং আপনার যে ক্ষমতা বা আপনার যে পদবি থাকবে সেটা তাদের চাইতে আরো উপরে থাকবে। হ্যাঁ, মানে মানে তখন দেখা যাবে যে যারা 5 বছরে তারা যে টাকা ইনকাম করে সাপোজ সে টাকা আপনি 1 বছর ইনকাম করবেন। So, এরকম পড়াশোনা যারা করে ওদের লাস্টের যে রিটার্নটা সেটা অনেক হাই। হ্যাঁ, পড়াশোনা কিন্তু কোনোদিনও ব্যর্থ হয় না। আচ্ছা, তো এখন আমরা ডাইসের কথা বলতেছিলাম। এখন ধরেন আমরা যদি এরকম চলতে, ফর ইনস্ট্যান্ট, ইন দ্য ইন টসিং ডাইস উই আর often interested in the sum of the two dice and are not really concerned about the actual outcome। আচ্ছা, ধরেন আমরা একটা ডাইস মানে হচ্ছে লুডোতে যে চাল আছে সেটা আমরা চালছি, তো একবার চাললে 1 থেকে 6-এর মধ্যে যে কোনো সংখ্যা পড়তে পারে, আবার সেকেন্ড টাইম চাললে 1 থেকে 6-এর মধ্যে যে কোনো সংখ্যা পড়তে পারে। তো আমরা যেটা হচ্ছে যে এখানে সামটা আমরা সাম সাম যেটা বা সমষ্টির উপর আমরা এখানে নির্ভর করতেছি। যেমন আমরা যদি এরকম চিন্তা করি যে উই মে বি ইন্টারেস্টেড ইন নোয়িং দ্যাট দি সাম ইজ 7 অ্যান্ড নট বি কনসার্ট ওয়েদার অ্যাকচুয়াল আউটকামস আর 1 to 6, 2 to 5, 3 to 4, 4 to 3, 5 to 3, 6 to 1। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি একটা লুডোর গুটি আছে, এটাকে আপনি দুইবার টস করলেন। ঠিক আছে, এখন আমাদের দরকার হলো দুইবার টসে মোট আমরা যে আউটকামটা পাচ্ছি বা যে ফলাফল পাচ্ছি সেটাকে যোগ করলে সেটা সমষ্টি বা সাম 7 বা 7 হয় কিনা। ঠিক আছে, এখন 7 হতে হলে এটা 1 আর 6 7 হতে পারে, 2-এর সাথে 5 যোগ করলেও 7 হতে পারে, 3 এবং 4 পড়লেও কিন্তু 3 আর 4-এ 7 হতে পারে, অথবা 4 এবং 3 হলো 7 হতে পারে, 5-এ 2 হতে পারে, 6-এ 2 হতে পারে। মানে অনেক সম্ভাবনা থাকে। তো এটাই হচ্ছে মূলত র্যান্ডম ভ্যারিয়েবল। দিস কোয়ান্টিটিস অফ ইন্টারেস্ট অর মোর ফর্মালি দিস রিয়েল ভ্যালুড ফাংশন ডিফাইন্ড অন এ স্যাম্পল স্পেস আর নোন অ্যাজ র্যান্ডম ভ্যারিয়েবল। এখন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা যদি দেখি, লেট এক্স ডিনোট দ্য র্যান্ডম ভ্যারিয়েবল দ্যাট ইজ ডিফাইন্ড এজ দি সাম অফ টু ফেয়ার ডাইস। এখানে বলা হচ্ছে আমরা একটা র্যান্ডম ভ্যারিয়েবলকে আমরা ধরে নিচ্ছি যে র্যান্ডম ভ্যারিয়েবলটা হচ্ছে এক্স, এবং এক্সটা হচ্ছে মূলত আমাদের দুইটা ফেয়ার ডাইস। হ্যাঁ, মানে আমরা দুটো ছক্কার বা লুডোর দুটো গুটি আছে বা চাল আছে, সেটার যে সমষ্টিটা আসবে দুইবার চালে, প্রথমবার চালবো দ্বিতীয়বার চালবো, তো এই দুইবার মিলে যে আমরা ফলাফলটা পাবো তাদের যে সমষ্টিটা সেটা আমরা যোগ করে দেখতে চাই। যদি আমরা ধরেন দেখতে চাই যে এক্স সমান সমান 2, কখন এক্স সমান সমান 2 হচ্ছে মানে এই দুইটা সাম কখন 2 হচ্ছে। যেমন দুই তখনই হতে পারে যখন প্রথমবার চাললো আমি আমার 1 আসবে, দ্বিতীয়বার চাললো আমার 1 আসবে, তার মানে আমার এখানে প্রবাবিলিটি হচ্ছে 1,1। ঠিক আছে, বাট এটাকে 1,1 হচ্ছে আউটকামের দৃষ্টিকোণ থেকে প্রবাবিলিটি, বাট যদি অ্যাকচুয়াল নাম্বারে দেখি তাহলে আমাকে দেখতে হবে 6টা গুটি। 6টা গুটি যখন আমি একবার যখন লুডো চাল চালি, 6টা গুটির মধ্যে 6টা সংখ্যা যে কোনোটাই আসতে পারে। তার মানে কি 6 6 36। প্রথমবার চাললে 6-এর মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে, সেকেন্ড বার চাললেও 6-এর মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে। তাই আমাদের এখানে টোটাল আউটকাম চলে আসছে 36, তার মধ্যে থেকে 1 আসবে, সেটা হচ্ছে আমাদের তাই 31/36। ওকে, ঠিক এরকম করে বাকি এখানে 3 4 এই সংখ্যাগুলো এখানে এরকম করে গিয়েছে। আচ্ছা, এখন এখানে আমরা দেখেন একটা এক্সাম্পল যে দেওয়া আছে সেটা হচ্ছে ব্যাটারির একটা এক্সাম্পল দেওয়া আছে। আমরা যেহেতু এটা রিয়েল লাইফের একটু এক্সাম্পল, এটা এই কারণেই মূলত কারণ কোয়েন এবং ডাইস নিয়ে আমরা অনেক কথা বলেছি। তো সাপোজ দ্যাট আওয়ার এক্সপেরিমেন্ট কনসিস্ট অফ সিং হাউ লং এ ব্যাটারি ক্যান অপারেট বিফোর ওয়ারিং ডাউন। সাপোজ that we are not primarily interested in the actual lifetime of the battery, but we are concerned only about whether or not the battery last at least 2 years. In this case, we may define the random variable I by OK। আপনি বাজার থেকে
বিশেষ করে যেহেতু এখন লোডশেডিং এর সময়, সমসাময়িক এক্সাম্পল, তো বাজার থেকে ধরেন আপনি একটা চার্জার লাইট কিনেন একটা সময়ে বাংলাদেশে আর্লি 90s দশকে এবং 2000 আপনার এই 4 5 6 7 8 9 এই সময়টা তো কিন্তু লোডশেডিং খুবই কমন ছিল। এবং এই সময়টাতে আমরা আপনার হচ্ছে নানা ধরনের চার্জার লাইট ইউজ করতাম, এবং পাড়ায় পাড়ায় অনেক ক্ষেত্রে জেনারেটরের বিজনেস চালু ছিল। মানে তারা মাসিক ভিত্তিতে ধরেন লাইটের একটা লাইট আনলে একটা আপনাকে মাসিক ভিত্তিতে একটা চার্জ দিতে হতো, একটা ফ্যান জ্বলে সেটার জন্য একটা মাসিক ভিত্তিতে চার্জ দিতে হতো। এরকমও বিজনেস বাংলাদেশে কিন্তু ছিল, ট্রাস্ট মি। এবং আমি যখন মানে এসএসসি পরীক্ষা দিই তখন আমার মনে আছে যে এরকম ওই জেনারেটরের আওয়াজে মোটামুটি ওটা আমাদের বাসা পর্যন্ত আসতো, যদিও ওটা ওখান থেকে আরো দূর, মানে দূরে ছিল। কিন্তু রাত্রেবেলা যখন চলতো তখন দেখা গেছে যে পুরো পুরো মানে আওয়াজের কারণে লোকজন ঘুমাতে পারতো না, এরকম সিচুয়েশন গেছে। এবং অনেকদিন তো এরকম হয়েছে, একদিন আমার মনে আছে যে ইন্টারমিডিয়েট বা মেট্রিক পরীক্ষার আগে ইংরেজি সেকেন্ড পার্ট ছিল, ওই পরীক্ষার আগের দিন আমাদের হচ্ছে বিদ্যুৎ সকালবেলা গেছিল, আপনার সারা রাত্রে বিদ্যুৎ ছিল না, প্রায় 24 আওয়ার্স। তো সেটা লং হিস্ট্রি, যাই হোক এরকম সময় ছিল। তো এখন আহ, তো ধরেন হচ্ছে তখনকার সময় আপনি একটা চার্জার, আমরা ধরলাম যে আমরা টাইমটা একটু ব্যাক করে নিয়ে গেলে তখন আপনি একটা চার্জার লাইট কিনে, তো চার্জার লাইট কেনার ক্ষেত্রে আমরা নর্মালি প্রায়োরিটিটা কি দিই, যে ব্যাটারিটা মোটামুটি ভালো থাকবে, কারণ যেহেতু এটা মোটামুটি ধরেন 1200 1300 1000 2000 টাকা দিয়ে কিনা হয়, তাই একটা ভালো অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট থাকে। তাই আপনার সবসময় ইচ্ছা থাকে, বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যারা আছে তারা সবসময় কিনতে, কিন্তু এই জিনিসটা কিনে দেখে যে এটা কতদিন চলবে, হাউ লং ইট উইল লাস্ট। হুম। তো এখন এই ব্যাটারিটা 2 বছর হয়, 2 বছর বা তার বেশি টিকবে, আর না হলে সেটা টিকবে না। তো এটাকে যদি এটা র্যান্ডম ভ্যারিয়েবল দিয়ে এটাকে প্রকাশ করতে চাই যে ব্যাটারিটা কতদিন টিকবে, তাহলে এক্ষেত্রে র্যান্ডম ভ্যারিয়েবল আমরা ধরে নিলাম আই। তাহলে আই একটা হতে পারে আই ইজ ইকুয়াল টু 1। 1 মানে হচ্ছে যে আমাদের যে ব্যাটারি আছে সেটা লাইফ টাইম 2 কিংবা তার বেশি বছর হবে। অথবা এটা আপনার আউটকাম হতে পারে 0। 0 মানে হচ্ছে আদারওয়াইজ, ওকে। তার মানে এটা মানে অন্য যে কোনো ফল হতে পারে। নাও ইফ ই ডিনোটস দ্য ইভেন্ট দ্যাট দ্য ব্যাটারি লাস্ট 2 or more years, দেন দ্য র্যান্ডম ভ্যারিয়েবল আই ইজ নোন অ্যাজ দ্য ইন্ডিকেটর র্যান্ডম ভ্যারিয়েবল ফর দ্য ইভেন্ট, ওকে। এখন যেটা হয় যে ই দিয়ে যদি আমরা কোনো একটা ইভেন্টকে ডিনোট করতে চাই, যে ইভেন্টটা মূলত হলো যে আমাদের যে ব্যাটারিটা আছে সেটি সরি 2 কিংবা তার বেশি বছর যাবত টিকবে, দেন দ্য র্যান্ডম ভ্যারিয়েবল আই ইজ নোন এজ দ্য ইন্ডিকেটর র্যান্ডম ভ্যারিয়েবল ফর ইভেন্ট আই, ওকে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আহ, আর একটু নিচে যাই, র্যান্ডম ভ্যারিয়েবলের যে ক্লাসিফিকেশনের মধ্যে যাই। সেটা হচ্ছে যে ক্লাসিফিকেশনের মধ্যে প্রথমেই আসে আমাদের হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, একটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। এবং ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল আবার অনেক ক্লাসিফিকেশন আছে, তো প্রথম আমরা ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের ক্লাসিফিকেশনটাই দেখি। তো ডিসক্রিট র্যান্ডমের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আপনি দেখেন আহ, এখানে ক্লাসিফিকেশন নিয়ে তারা ছোট্ট করে কথা বলছে, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন, in all of the preceding example, the random variables of interest took an either finite or a countable number of possible values. আচ্ছা, এটার এক্সাম্পলটা ওই আবার আমরা সে আমাদের ক্লাসিক এক্সাম্পলে ব্যাক করতে হবে, কারণ এটা হলে আপনাদের মাথায় থাকবে ভালো করে। সেটা হচ্ছে আহ, যখন আপনি একটা কয়েন টস করেন তখন এটার যে প্রবাবিলিটি সেটা কিন্তু যে কোনো দুটো হতে পারে, হয় হেড আসবে না হয় হচ্ছে টেল আসবে, কেমন না? হয় যমুনা বহুমুখী সেতু আসবে, না হলে কি শাপলা ফুল আসবে, এর বাইরে তো কোনোটা আসবে না। তার মানে এমন তো না যে এটার প্রবাবিলিটি 0.5, বা সরি এটার প্রবাবিলিটি আসার সম্ভাবনা আপনার ধরেন হচ্ছে আহ, মানে শাপলা ফুলের 1/3, শাপলা ফুলের 2/3, তা কিন্তু না। হয় আসলে ফুল শাপলা ফুলই আসবে, না হলে আপনার যমুনা বহুমুখী সেতু আসবে। তার মানে এখানে যে আমরা আউটকামটা পাচ্ছি সেটা কি ফাইনিট, এখানে দুইটা আউটকাম, এর বেশি আউটকাম এখানে নেই, মানে ফাইনাইট নাম্বার আউটকাম, এবং এটাকে আমরা কি কাউন্ট বা গণনা করতে পারতেছি। তো সাচ র্যান্ডম ভ্যারিয়েবলস আর কল্ড ডিসক্রিট। তো এই ধরনের র্যান্ডম ভ্যারিয়েবল গুলোকে বলা হয় মূলত ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। তার মানে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে এমন এক ধরনের র্যান্ডম ভ্যারিয়েবল যেগুলো হচ্ছে ফাইনিট মানে গণনার যোগ্য, এবং যেগুলো ফাইনিট যেগুলো সীমিত বা যেগুলো পরিমাণের মতো। ইনফাইনিট, ইনফাইনিট মানে অসীম, আর ফাইনিট মানে হচ্ছে সসীম।
আচ্ছা, however, there also exist random variables that take on a continuum of possible values, কিন্তু এছাড়াও আরো এক রকমের র্যান্ডম ভ্যারিয়েবল আছে যেটা একটা রেঞ্জের মধ্যে অনেক রকমের ভ্যালু নিতে পারে। যেমন 1 থেকে 2-এর মধ্যে ভ্যালু হতে পারে 1.1, 1.20, 1.75, হ্যাঁ, তারপর 1.30, 1.50, এরকম মোটামুটি 2 পর্যন্ত যেতে অসংখ্য ভ্যালু হতে পারে। তার মানে এক্ষেত্রে যে ভ্যালুগুলো এগুলো হচ্ছে কন্টিনাম ইনে, অনেক কন্টিনিউম অফ কি পসিবল ভ্যালুস অথবা রেঞ্জ অফ পসিবল ভ্যালুজ এর মধ্যে পড়ে। সো এই ধরনের ভ্যারিয়েবল গুলোকে আমরা বলতেছি কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। আচ্ছা, এটার একটা এক্সাম্পল আমরা দিয়ে দিতে পারি যে আপনারা যে মোবাইল ফোন ইউজ করেন, অ্যান্ড্রয়েড কোম্পানি বা আইফোন যে কোনো কোম্পানি ফোন ইউজ করেন, আপনার ফোনটা কতদিন টিকবে বা এটা লাইফ টাইমটা কি, সেটা মূলত হচ্ছে একটা র্যান্ডম ভ্যারিয়েবল। হ্যাঁ, এখন এখানে র্যান্ডম ভ্যারিয়েবল এ অর্থে, কারণ আপনি যখন একটা ফোন কিনতেছেন তখন এটার স্ট্যান্ডার্ড একটা মানে ওয়ারেন্টি পিরিয়ড থাকে হচ্ছে নর্মালি 1 বছর। ম্যাক্সিমাম কোম্পানির ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি ম্যাক্সিমাম কোম্পানির ক্ষেত্রে 1 বছর থাকে। তো 1 বছরের চাইতে সেটা বেশি টিকতে পারে বা 1 বছরের চাইতে কম টিকতে পারে, বাট নর্মালি 1 বছর হচ্ছে ধরে নেওয়া হয়। এখন আপনি বললেন যে আগামী 5 বছরের, 1 বছরের মধ্যে কিন্তু যে কোনো সময় এটা নষ্ট হতে পারে, তার মানে নেক্সট 12 মাসে, 12 মাসের মধ্যে বা 12 মান্থের মধ্যে যে কোনো সময় এটাতে যে কোনো কিছু হতে পারে। তার মানে এখানে কিছু কি ইন্টারভাল আছে। তো এই ইন্টারভালটাই হচ্ছে মূলত ডিসক্রিট, সরি, কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের এক্সাম্পল। আচ্ছা, তো ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল এখানে আমরা আসি। ডিসক্রিট ভ্যারিয়েবল এখানে দেখেন যে আর র্যান্ডম ভ্যারিয়েবল দ্যাট ক্যান টেক অন অ্যাট মোস্ট কাউন্টেবল নাম্বার অফ পসিবল ভ্যালুস ইজ সেড টু বি ডিক্রিজড ডিসক্রিট। ফর এ ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল উই ডিফাইন প্রবাবিলিটি ম্যাস ফাংশন। আচ্ছা, ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা যে বিষয়টা ইউজ করি সেটা হচ্ছে প্রবাবিলিটি ম্যাস ফাংশন। এখন এটা আসতে পারে যে প্রবাবিলিটি ম্যাথস ফাংশন কি জিনিস। তো আসলে প্রবাবিলিটি ম্যাথস ফাংশন সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। প্রথমে আমরা ক্লিয়ার হয়নি, ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে যেটাতে আমার আউটপুটের সংখ্যা ফাইনাইট কিংবা সসীম থাকবে এবং যেটাকে আমি কাউন্ট করতে পারবো। এটা হচ্ছে দুইটার ক্রাইটেরিয়া। ওকে, এবং ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলকে আমরা নর্মালি প্রকাশ করে থাকি এক্স কে প্রবাবিলিটি ম্যাথস ফাংশনের মাধ্যমে। ওকে, তো প্রবাবিলিটি ম্যাথস ফাংশনটা হচ্ছে ইজ পজিটিভ ফর অ্যাট মোস্ট আকাউন্টেবল নাম্বার অফ ভ্যালুস অফ এ। That is, if x must assume one of the values x1, comma x2 dash dot x1, then pxi is greater than 0 when I is equal to 1, 2, 3, or p is equal to 0 all other values of x. Since x must take on one of the values, so we have I is equal to 1 summation infinity probability of xi is equal to 1. ওকে, এখানে অনেক কথাবার্তা বলছি, এটাকে সহজ করে আসেন। সেটা হচ্ছে প্রবাবিলিটি ম্যাথ ফাংশনটা হচ্ছে কি, আমরা যখন এই ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল গুলো যে প্রবাবিলিটি, মানে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল তো আমাদের এটা কি নাম্বার বা কাউন্টেবল নাম্বার অফ পসিবল ভ্যালু সে নিতে পারে। তো এটা যেহেতু নিতে পারে, তাই আমরা যে কাজটা হচ্ছে করতেছি এই ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল গুলোকে আমরা প্রবাবিলিটির ফাংশনের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি। তো এক্ষেত্রে যে প্রবাবিলিটি ফাংশনটা আমরা ইউজ করে থাকি সেটার নাম প্রবাবিলিটি ম্যাথ ফাংশন। এখন প্রবাবিলিটি ম্যাথ ফাংশনটাকে আমরা প্রকাশ করে থাকি পি এর মাধ্যমে। এবং বলা হয়ে থাকে যে পি এর ক্ষেত্রে আমাদের যেহেতু প্রবাবিলিটি ম্যাথ ফাংশনের ক্ষেত্রে মোস্ট অফ দি ভ্যালু কাউন্টেবল নাম্বার অফ পজিটিভ ভ্যালু হওয়ার কথা। ঠিক আছে, যদি এক্স ইকুয়াল টু আমরা ধরে নিই 1, 2, 3 এরকম করে যেতে থাকে, তার মানে এক্স এর ভ্যালু যদি প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার দেন 0 হয়, মানে যদি এক্স এর ভ্যালু 1, 2, 3 ড্যাশ 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 করে আরো অনেক সংখ্যা হয়, তাহলে আমার প্রবাবিলিটি অফ এক্স আই হবে 0 থেকে বড়। আর যদি আমার এক্স এর ভ্যালু 1, 2, 3 না হয় অন্য কিছু হয়, ঠিক আছে, বা তখন সেক্ষেত্রে আমাদের কি হবে, তখন এক্স ইজ ইকুয়াল টু আমাদের হবে 0 এবং প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 0 হবে। তাই আমরা এক্ষেত্রে বলে নিচ্ছি যেহেতু এক্স আই একটা র্যান্ডম নাম্বারের ক্ষেত্রে বা র্যান্ডম আমাদের ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে এক্স। তো এক্স এটা মানে ইফ আপনার ফাইনিট নাম্বার অফ পসিবল আউটকাম সে নিতে পারে। তো ফাইনিট নাম্বার অফ পসিবল আউটকাম যেহেতু নিতে পারে, তাই আমরা এখানে যে কাজটা করলাম প্রবাবিলিটি অফ পি এক্স আই, যেখানে আই ইজ ইকুয়াল টু হচ্ছে 1 এবং আমাদের যে সামেশন ওটা ইনফিনিটি ইজ ইকুয়াল টু আমাদের টোটাল প্রবাবিলিটির ভ্যালু 1-এর উপরে সেখানে যাবে না। আচ্ছা, এখন এটাকে নর্মালি এভাবে প্রকাশ করা হয়ে থাকে, the cumulative function f can be expressed in terms of pa is equal to, for instance x, suppose x has a probability mass function given by PA, probability of 1 is equal to half, probability of 2 is equal to 1/3, probability of 3 is equal to 1/6.
সো দ্য কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন অফ এক্স ইজ গিভেন বাই, এটাকে আমরা এফ এ দিয়ে যদি প্রকাশ করি, ঠিক আছে, মানে আমাদের প্রথমটা হচ্ছে প্রবাবিলিটি ম্যাথ ফাংশন যেটা দিয়ে প্রকাশ করি। এরপর আমরা এই প্রবাবিলিটি ম্যাথ ফাংশনটাকে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন দিয়ে যদি প্রকাশ করি, তাহলে দ্য কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন এফ অফ এক্স ইজ গিভেন বাই 0, হ্যাঁ, এ ইজ গ্রেটার দেন 1, 1/2, তাহলে এটার ভ্যালু হচ্ছে আমার এক থেকে বড় হবে এবং দুই থেকে একের সমান বা এক চাইতে বড় হবে এবং দুই থেকে বড় হবে। আরেকটা হতে পারে 5/6 হলে দুইয়ের সমান বা দুই থেকে বড় এবং তিনের থেকে বড় হতে হবে। তারপরে এক হলে সেটা হচ্ছে তিনের সমান বা তিন থেকে সেটা বড় হবে। আচ্ছা, তো এই যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা আছে, মানে আমাদের ক্লাসে আসলে ওই যে নানা ধরনের বই যে আমি ব্যবহার করি, এটা একটা মূল কারণ। কারণ সব বইতে সবগুলো আলোচনা ভালো করে আসলে দেওয়া নেই, ঠিক আছে। ওকে, এখন এই যে প্রবাবিলিটির আমরা এই যে ইয়ে করতেছি, আপনার এই যে প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স এর আমাদের একটা ইয়ে আছে, ওদের একটা বই আছে, ওটা থেকে আমরা কিছু এক্সাম্পল দেখতে হবে। এক্সাম্পল গুলো দেখলে আসলে এটা ক্লিয়ার হবে। আপনাদেরকে গত ক্লাসে একটা বইয়ের কথা বলছিলাম, আপনাদের আশা করি খেয়াল আছে। এটা হচ্ছে আহ, সিহামস, আপনার আউটলাইনস অফ প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স, সেখান থেকে আমরা মূলত এক্সাম্পলটা দেখব। হুম, ওই যে ওকে, সিহামস আউটলাইনস প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স, এটা হচ্ছে থার্ড এডিশন। ওকে, এবং এটার রাইটার হচ্ছে মুরে আর স্পাইগেল, জন শিলার এবং আর আলু শ্রীনিবাসন। এছাড়াও এটা আরো একটা রাইটারের বই আছে যেটা চাইনিজ এক রাইটার হচ্ছে মানে লিখেছেন। মানে এটার নাম একটু আর একটু ডিফারেন্ট, বাট মানে এই সিয়ামসের ওদেরই আউটলাইনের উপরে হচ্ছে লেখা। সে বইটাতে থিওরি নেই, ওখানে মূলত তারা শুধু প্রবলেম সলভ করে দিচ্ছে, মানে ওখানে এতটা থিওরি তারা হচ্ছে বলেনি। So, আমাদের আসলে থিওরিও জানতে হবে এবং কাজও করতে হবে, দুইটাই আমাদের কন্টিনিউ করতে হবে। কারণ আমরা তো অনেকেরই হচ্ছে অ্যাকচুয়ালি এটা বেসিক আইডিয়াগুলো আমাদের অনেকেরই কম। এবং ক্লাসের শুরুতে যেটা বললাম যে প্রবাবিলিটির অনেক আহ, ইয়ে আছে। তো দেখেন এখান থেকে আমরা যদি একটু দেখি যে আপনার এক্সাম্পল 2.1। ওকে, তো এক্সাম্পল 2.1 কি বলছে যে সাপোজ দ্যাট এ কয়েন ইজ টস টোয়াইস, একটা কয়েন আছে যেটা দুইবার টস করা হয়েছে। ওকে, তো প্রথমবার টসের ক্ষেত্রে হেড বা টেল এর মধ্যে যে কোনো একটা পড়বে, সেকেন্ড টাইম টস করলে আবার হেড বা টেল এর মধ্যে যে কোনো একটা পড়বে। তার মানে যমুনা বহুমুখী সেতু এবং হচ্ছে আপনার শাপলা ফুলের মধ্যে যে কোনো একটা পড়বে। এখন এটার যে স্যাম্পল স্পেস আছে সেটাকে আমরা মূলত এভাবে লিখতে পারি, স্যাম্পল ইজ ইকুয়াল টু হচ্ছে যদি প্রথমবার দুইটাতেই হেড পরে হেড হেড, অথবা একটাতে হেড আরেকটাতে যদি টেল পরে এইচ টি, অথবা একটাতে টেল আরেকটাতে যদি হেড পরে টিএইচ, অথবা দুইটাতে যদি টেল পরে। লেট এক্স রিপ্রেজেন্টেড দ্য নাম্বার অফ হেডস কাম আপ, তাহলে এক্সটাকে যদি আমরা ধরে নিই যে কতবার হেড আসতেছে, সেটাকে যদি আমরা এক্স দিয়ে প্রকাশ করি, দেন with each sample point we can associate a number of x as shown in table 2.1. Thus, for example, in the case of HS, HS এর ক্ষেত্রে কি আমাদের কি হেড এসেছে দুইবার, আর এইচ টি এর ক্ষেত্রে হেড আসছে একবার, মানে হেড একবার টেল একবার। আবার টিএস এর ক্ষেত্রে হচ্ছে টেল একবার হেড একবার, তার মানে হচ্ছে আমাদের হেড এসেছে মূলত একবার। আর টিটির ক্ষেত্রে দুইবারই টেল এসেছে, তার মানে কোনোবারই আমাদের কি হেড আসেনি, তাই এটা হচ্ছে আমাদের জিরো। So it should be noted that many other random variables could also be defined on the sample space. For example, the square of the number of heads or the number of heads minus the number of tail, এটা আমরা র্যান্ডম ভ্যারিয়েবলের মাধ্যমে প্রকাশ করতে পারি। তো এখন র্যান্ডম ভ্যারিয়েবলটা কি, এরা এখানে একটা এক্সাম্পল দিয়েছে। আর র্যান্ডম ভ্যারিয়েবল দ্যাট টেকস অন এ ফাইনিট অর কাউন্টেবলি ইনফিনিট নাম্বার অফ ভ্যালুস। এখন র্যান্ডম ভ্যারিয়েবল সেটা ফাইনিট নাম্বার ভ্যালুসে নিতে পারে, অথবা কাউন্ট করা যায় এরকম ইনফিনিট নাম্বার অফ ভ্যালুসও নিতে পারে। যদি সেটা ফাইনিট এবং কাউন্টেবল নাম্বার অফ ভ্যালুস নেয়, তখন সেটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। আবার যেটা ইনফাইনিট নাম্বার অফ ভ্যালুস নয়, যেটাকে মূলত কাউন্ট করা যায় না, সেটা হচ্ছে নন ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। তো আমাদের এখানে আসলো যে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তারা কি বলেছে আমরা যদি দেখি, লেট এক্স বি এ ডিসক্রিট প্রবাবিলিটি ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আগে আমাদের ধরে নিতে হবে যে এক্স হচ্ছে একটা ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। ওকে, and suppose that the possible values it can assume are given by x1, x2 dash dash x3 arranged in some order. Suppose that
Also, suppose also that these values are assumed with probabilities given by p x equal to capital X is equal to small xx is equal to ফাংশন ssx, যেখানে ফাংশন এস কে, যেখানে কে এর ভ্যালু হতে পারে 1 2 3 ড্যাশ ড্যাশ করে এরকম কন্টিনিউ। তো ইট ইজ কনভিনিয়েন্ট টু ইন্ট্রোডিউস দ্য প্রবাবিলিটি ফাংশন, অলসো রেফার্স টু অ্যাট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। মূলত প্রবাবিলিটি ফাংশনটাকে আমরা এক্ষেত্রে বলতেছি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো প্রবাবিলিটি ফাংশনটাকে কিভাবে প্রকাশ করা হয়? প্রবাবিলিটি অফ এক্স পি ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু স্মল এক্স ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স। তো ফর এক্স ইকুয়াল টু এক্স কে, যেহেতু এক্স এর অনেক ফাইনিট নাম্বার অফ ভ্যালুস থাকবে, তাই আমরা ধরে নিচ্ছি স্মল এক্স ইকুয়াল টু এক্স সাবস্ক্রিপ্ট কে। দিস রিডিউসেস টু ওয়ান, while for others x function of x equal to 0. In general term, function of x is a probability function if function of x is greater than or is equal to 0 এবং summation of a is equal to 1। আচ্ছা, এটার একদম মোদ্দা কথা হচ্ছে, সহজভাবে যদি বলি, ধরেন আপনার কাছে একটা এক্স র্যান্ডম ভ্যারিয়েবল আপনার আছে, যেটাকে আপনি র্যান্ডম ভ্যারিয়েবল ধরে নিলেন। ওকে, এখন এটা র্যান্ডম ভ্যারিয়েবল আমরা যেহেতু ধরে নিলাম, এটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, তার মানে এটা ফাইনিট নাম্বার অফ পসিবল ভ্যালুস নিতে পারবে। যখন আমরা x1 x2 এক্স অ্যাডজাস্ট করে এক্স এন পর্যন্ত ভ্যালুর নানা ধরনের ভ্যালু ইনপুট দিব, এটার অর্ডার যে কোনোটা হতে পারে, অ্যারেঞ্জ ইন সাম অর্ডার। এখন আমরা যদি মনে করি যে দিস ভ্যালুস আর অ্যাজিউমড উইথ প্রবাবিলিটি, যখন এই ভ্যালুগুলোকে আমরা প্রবাবিলিটি সহকারে অ্যাজিউম করি, তখন প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু স্মল লেটার এক্স ইজ ইকুয়াল টু কে ফাংশন অফ এস এক্স। ঠিক আছে? তো এখানে কে এর যদি আমরা যে ভ্যালুগুলো দিচ্ছি সেটা 1 2 3 কমা এরকম করে যেতে পারে। তো আমরা এখানে এই পর্যায়ে আমরা ইন্ট্রোডিউস করলাম মূলত প্রবাবিলিটি ফাংশন, যেটাকে আমরা বলতেছি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো প্রবাবিলিটি ফাংশন আমরা, যেহেতু আমাদের র্যান্ডম ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে এক্স, তাই ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের প্রবাবিলিটি ফাংশন হচ্ছে, আমাদের প্রবাবিলিটি হচ্ছে পি এক্স। তো পি এক্স এখানে হচ্ছে এক্সটা ক্যাপিটাল লেটারে, তো পি ক্যাপিটাল এক্স ইকুয়াল টু স্মল এক্স, সেটাকে যদি ফাংশন দিয়ে প্রকাশ করি তাহলে ফাংশন অফ স্মল এক্স। এখন এই ফাংশন অফ স্মল এক্স এর ভ্যালু, এক্স অনেকগুলো ভ্যালু গ্রহণ করতে পারে, তাই আমরা এখানে এক্স ইকুয়াল টু স্মল এক্স, এটা সাবস্ক্রিপ্ট দিলাম হচ্ছে কে, তার মানে কে ইজ ইকুয়াল টু 1 2 3 ড্যাশ ড্যাশ করে আরো অনেক ভ্যালু যেতে পারে। যদি অন্য কোনো ভ্যালু হয় তখন ফাংশন এক্স হয়ে যাবে আমার ক্ষেত্রে 0। এখন ইন জেনারেল আমরা ফাংশন অফ এক্স কে একটা প্রবাবিলিটি ফাংশন বলে থাকি যদি ফাংশন অফ এক্স এর ভ্যালু 0 সমান বা 0 চাইতে বেশি হয়ে থাকে, এবং যে প্রবাবিলিটি যে ভ্যালুটা আছে মানে সামেশন অফ এক্স ফর ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 1, যদি প্রবাবিলিটি সামেশনটা আছে সেটা একের সমান হয়। ওকে, এখানে মূলত এই এক্সাম্পলটা আপনার তারা হচ্ছে দিয়েছে, দেখেন, ফাইন্ড দ্য প্রবাবিলিটি ফাংশন করসপন্ডিং টু দ্য র্যান্ডম ভ্যারিয়েবল এক্স অফ এক্সাম্পল 2.1। এই যে উপরে যে আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম, সেটার এক্সাম্পলেরই এক্সটেনশন এটা মূলত। তো সেখানে আমাদের বলেছে যে একটা ফেয়ার কয়েন আছে, এবং সেই ফেয়ার কয়েনের প্রবাবিলিটি আমাদের দেওয়া আছে, যেমন প্রবাবিলিটি অফ হেড, দুবারই হেড আসার সম্ভাবনা হচ্ছে 1/4, আবার একবার হেড এবং আরেকবার টেল আসার সম্ভাবনা 1/4, আবার একবার টেল আরেকবার হেড আসার সম্ভাবনা 1/4, আবার দুবারই টেল আসার সম্ভাবনা 1/4। তাহলে আমরা যদি ধরি যে যদি আমার এক্স এর ভ্যালু 0 হয়, যেহেতু আমরা প্রবাবিলিটি ফাংশনে প্রকাশ করতেছি, তাই প্রথমে আমাদের 0 থেকে স্টার্ট শুরু হবে। কেন? কারণ আমরা বলেছি ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 1 এবং ফাংশন অফ প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু 0 অর গ্রেটার দেন হচ্ছে 0, তার 0 থেকে আমাদের স্টার্ট। সো প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু 0, যখন এক্স এর ভ্যালু 0 হবে তখন প্রবাবিলিটি কি হবে? তখন মূলত পি ইজ ইকুয়াল টু টিটি। পি ইজ ইকুয়াল টু টিটি কেন? কারণ তখন মূলত আমরা হেডের কোনো প্রবাবিলিটি ধরতেছি না, এক্স মূলত এখানে হেড ওঠার প্রবাবিলিটাকে নির্দেশ করতেছে। যেহেতু এক্স বা হেড আমরা পাই নাই, দুইবারই আমরা টেল পেয়েছি, তাই আলটিমেটলি এটা হচ্ছে পি এক্স এক্স পি ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু 0। সো প্রবাবিলিটি অফ টেল মানে দুবারই টেল পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/4। এরপরে ধরলাম আমরা যেখানে প্রবাবিলিটির ভ্যালু পি ক্যাপিটাল এক্স ইকুয়াল টু 1, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা হবে, আমরা একবার হচ্ছে হেড হেড এবং টেল পেয়েছি, আর একবার টেল এবং হেড পেয়েছি, তখন আমরা আমাদেরকে যে কাজটা করতে হবে, যে প্রবাবিলিটি অফ হেড প্লাস টেল প্লাস প্রবাবিলিটি অফ টেল প্লাস হেড, তোর 1/4 প্লাস 1/4 এটা মূলত যোগ হয়ে গেলে আমাদের এটা যোগ করলে দেখবেন 1/2 আসবে, হাফ। এরপর হচ্ছে আমাদের সেকেন্ড যদি আমরা প্রবাবিলিটি ভ্যালু 2 নিই, পি এক্স ইজ ইকুয়াল টু 2, তাহলে হচ্ছে দুইবারই হেড আসতেছে মূলত। হ্যাঁ, এখানে 2 মানে কিন্তু আমরা কতবার হেড আসতেছে, কারণ এক্স হচ্ছে আমাদের হেড কবার আসতেছে সেটাকে নির্দেশ করতেছে। এক্স 0বার এসেছে, তার মানে দুইবারই আমাদের টেল এসেছে। এক্স একবার এসেছে, তার মানে একবার
গুড। আমাদের আহ, আপনার কয়েন টস করার ফলে আমরা হেড পেয়েছি এবং টেল পেয়েছি, আরেকবার কয়েন টস করার পরে আমরা টেল পেয়েছি এবং হেড পেয়েছি। সেকেন্ড বার যখন আমরা টস করলাম তখন দুইবার কি পেলাম, আমরা হেড পেলাম। সো প্রবাবিলিটি অফ এস এস ইজ ইকুয়াল টু 1/4। তাহলে এটার যে প্রবাবিলিটি ফাংশন সেটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের 0, 1, 2, মানে কতবার আমাদের র্যান্ডম ভ্যারিয়েবল এসেছে, এটার ফাংশন অফ এক্স হচ্ছে 1/4। এক্ষেত্রে এই যে উপরে আমরা যে 1/4 পেয়েছি, তারপরে ওয়ানের ক্ষেত্রে ওটা হচ্ছে 1/2, এবং টুর ক্ষেত্রে সেটা হচ্ছে 1/4। ঠিক আছে। এগুলো খুব ডাই সাবজেক্ট। আমি যার কারণে খুবই ধীর গতিতে এই জিনিসগুলো যাচ্ছি যেন আপনাদের মাথায় থাকে, কারণ এই প্রবাবিলিটি যে ধারণাটা না, আপনি আজকে শিখতেছেন এবং আগামী জেনারেশন যারা আসতেছে, তারপরের জেনারেশন, দিন দিন এআই এর অ্যাপ্লিকেশন বাড়বে। সো প্রবাবিলিটি ধারণাটাকে আপনি বাদ দিতে পারবেন না, এবং পুরো পৃথিবীটাই হচ্ছে র্যান্ডম জিনিস। এখানে জিনিসপত্র র্যান্ডমলি ঘটে। সো পৃথিবীতে যত ঘটনা ঘটে প্রত্যেকটাই একটা র্যান্ডম ভ্যারিয়েবল, এইভাবে কিন্তু আমরা চিন্তা করতে পারি। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আপনাদের কারো কোনো কোশ্চেন নাই? ঠিক আছে তাহলে। তো নেক্সট ক্লাসে আপনাদের দেখা হবে। আজকের রেকর্ডিংটা আমি আপনাদের এই যে গত ক্লাসেরটা সহ রেকর্ডিং আজকে আমি লোড করে দিব ইয়াতে, আমাদের ইউটিউব যে চ্যানেল আছে, চ্যানেলে পেয়ে যাবেন। আর বইগুলো একেবারেই আলোচনা শেষ করে দিই, কারণ এক এক জায়গা থেকে যেহেতু দিচ্ছি এই কারণে। তবে আমরা আজকে যে যে দুটো বই দেখালাম, শেলডনের বইটি এবং মুরে স্পাইজেলের যে বইটা এখন যেটা ইউজ করলাম, এই দুইটা মিলে আমরা কাজ করার চেষ্টা করবো। হয়তো এটার সাথে আরো একটা যুক্ত হতে পারে, ওই যে আরো যে একটা বই আছে চাইনিজ রাইটারের, সেটা যুক্ত হতে পারে। কারণ এই বইটাতে মূলত থিওরিটিক্যাল অ্যাসপেক্ট গুলো ভালো। সে বইটাতে আবার হচ্ছে ম্যাথমেটিক্যাল যে কনসেপ্ট গুলো, কারণ তারা সেখানে প্রবলেম সলভিং এর উপর জোর দিয়েছে। তো আমরা মূলত এখন ক্লাসে এই এর যে কাজটা করব, অল্প অল্প করে আমরা মূলত এই ধারণাগুলো শেখার চেষ্টা করব, কারণ এগুলো শেখাটা আসলে গুরুত্বপূর্ণ বেশি। আম, আপনাদের লেকচার কালকেও হবে এবং এই সময়টাতেই হবে, ঠিক আছে? এই সপ্তাহে আমি দুটোই ক্লাস নিব। সো কালকে আপনারা এই যে আজকে যে সময় আপনাদেরকে মেল করেছি, কালকে ওই সময় আমি মেল করব। আমার সাথে তো সময়ের পার্থক্য একটু বেশি, তা আমি যখন মেল করি আপনাদের মোটামুটি বিকাল বা সন্ধ্যা সময়টা হয়ে যায়। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর আমি আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে আপনাদেরকে এআই এর যারা আছে তাদের ক্লাসের সাথে যুক্ত করে দিয়েছি, বুঝছেন? তার মানে হচ্ছে আপনারা মেশিন লার্নিং এর সাথে মূলত ফ্রিতে এআইও শিখে নিতে পারবেন। সমস্যা নেই। হ্যাঁ, আমি ওদের সাথে ইয়ে করে দিছি, কারণ ওখানেও স্টুডেন্ট ওনারা কম। সো ওদের ক্লাসের সাথে আমি যুক্ত করে দিছি, এবং দেখা গেছে যে ওনারা ওই যে প্রবাবিলিটি ধারণা ওদেরও এখন শিখতে হচ্ছে। কারণ ওখানে ওই যত জিনিস অ্যালগোরিদম গুলো আছে, এগুলো ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করতে হলে আমাদের এই প্রবাবিলিটি জানতে পারে। প্রবাবিলিটি না জানলে কিছু নাই। আজকাল আপনি যে কোনো কোয়ান্টিটেটিভ ডিসিপ্লিনে যদি পিএইচডি করতে যান, বা ইভেন মাস্টার্স লেভেলে করতে যান, যদি রিসার্চ বেস মাস্টার্স বা সেরকম মোটামুটি খুব হাই কোর্স ওরিয়েন্টেড, যেখানে খুব হাই লেভেল কোর্স আছে, হ্যাঁ, ওরকম মাস্টার্স করতে গেলে দেখবেন যে প্রবাবিলিটি ধারণা যদি আপনার ক্লিয়ার না থাকে, তাহলে আপনি শেষ। তবে এই জিনিসটা হয়তো আপনাদের এখন অনেকটা বিশ্বাস হবে না, কারণ যেহেতু দেশের বাইরে আপনারা এখনো অনেকে স্টাডি করেননি। কারণ যখন স্টাডি করতে যাবেন, তখন আমার এই বাস্তবতাটা আপনারা বুঝবেন, যে উনি যে বলতো আসলে যে কি কি কারণে বলতো। আমি আমার জাপানি যে সেন্সে ছিল ওনাকে দেখতাম, উনি হচ্ছে ট্রেনে বসে বসে প্রবাবিলিটি অঙ্ক, ওই যে আপনার এই বইটা এবং ওই যে আপনার চাইনিজ রাইটার একটা বই আছে, মানে একই কোম্পানির, উনি ওই ওই বইগুলোতে ম্যাথ বসে বসে উনি হচ্ছে সলভ করতেন। তো একদিন আমি ওই আমার সাথে আমরা একটা ইয়েতে গিয়েছিলাম, প্রোগ্রাম ছিল মানে ইন্ডিয়া থেকে আমাদের ল্যাবে, আপনার কিছু স্টুডেন্ট গিয়েছিল, তো ওদেরকে নিয়ে আমরা উইকেন্ডে আপনার আর একটা শহরে আমরা গিয়েছিলাম, মানে ইয়ের জন্য আর কি, একটু রিফ্রেশমেন্টের জন্য। তো তখন ওখান থেকে আসার পথে মানে তার আগের স্টেশনে উনি নামছে, এবং তারপরের স্টেশনটা লাস্ট স্টেশন হচ্ছে মানে যেখানে আমি থাকতাম, মানে যে জায়গাতে ভার্সিটি। তা আমি দেখলাম যে উনি উঠে সারাদিন এত টায়ার্ডনেস, আমরা তো কেউ ঘুমিয়ে পড়ছি, কেউ ফোন টিপা শুরু করছি, উনি দেখলাম বসে বসে আস্তে 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 ম্যাথ করতেছে। তারপরে জিজ্ঞেস করলাম যে সেন্সে আপনি কি করেন?
বললো যে আমি তো ম্যাথ করতেছি। তো আমি বললাম যে এগুলো বলে, হ্যাঁ সবসময় আমাদের একটা হাই স্কুল স্টুডেন্টের মেন্টালিটি রাখা উচিত। তো হাই স্কুল স্টুডেন্ট কেন বললো, যে হাই স্কুল স্টুডেন্ট মানুষ জীবনে দেখো প্রত্যেকটা মানুষ তার হাই স্কুল মানে, জাপানে নর্মালি ওদের হাই স্কুলের পরে কিন্তু সরাসরি বিশ্ববিদ্যালয়। আপনারা ওদের পড়াশোনা সিস্টেম জানেন কিনা জানি না, বাট জাপান এবং হচ্ছে আপনার আমেরিকা এরকম দেশগুলোতে ওদের কিন্তু আমাদের মতো আলাদা করে মানে কলেজ সিস্টেম নেই। ইভেন মালয়েশিয়া তো নেই। ওদের ক্লাস 10-এর পরে ওরা যেটা করে ওটা হচ্ছে ফাউন্ডেশন একটা ইয়ার থাকে, ওটা 1 বছরের মতো, ওটা করে ওরা সরাসরি হচ্ছে কলেজে মানে বিশ্ববিদ্যালয়ে মুভ করে। বাট আমাদের আবার মাঝখানে মানে একটা সিস্টেম আছে যেটা মূলত ওই যে ব্রিটিশদের সিস্টেম আর কি, মানে এ লেভেল, আপনার ও লেভেল পাস করে এ লেভেল, তারপরে হচ্ছে বিশ্ববিদ্যালয়। So আমাদের সিস্টেমটা কিন্তু ব্রিটিশ আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে, এই জিনিসটা অনেকে জানে না। মানে মানে আমাদের সিস্টেমের কি অবস্থা হয়েছে, আমাদের এডুকেশন সিস্টেমটা কিন্তু ডেভেলপ করা মানে জেনারেল লাইনে যেটা, সেটা মূলত ব্রিটিশদেরই ডেভেলপ করা সিস্টেম। বাট এখানে যেটা হচ্ছে যে এখন ওই আমরা আমেরিকান ভিত্তিক কোর্সগুলো চালু করে ফেলছি। চালু করে এবং আমাদের বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় ছিল, এবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কিন্তু 3 বছর মেয়াদি অনার্স কোর্স চালু ছিল 90-এর দশকের একটা ভালো টাইম পর্যন্ত। পরে আস্তে আস্তে দেখলো যে আমেরিকান ডিগ্রিগুলো 4 বছর হয়ে গেছে এবং আমেরিকান বই পুস্তকের সংখ্যা বাড়ছে। এবং দেখা গেল যে ইংল্যান্ড থেকে যে বই পুস্তকগুলো যেত সেটা হায়ার স্টাডিজে, বিশেষ করে অনার্স পর্যায়ে আস্তে আস্তে কমে যাচ্ছে। তখন তারা মানে আমেরিকান দিকে হচ্ছে শিফট করে। হুম। তো শিফট করার ফলে যেটা হয়, তখন তাদেরকেও যে বাধ্য হয়ে ডিগ্রির ডিউরেশন মানে অনার্স 4 বছর বা বিএসসি এগুলো 4 বছরে নিয়ে আসতে হয়। হ্যাঁ। তারপরে আপনি ধরেন মাস্টার্স 1 বছরই থাকে, মাস্টার্স কিন্তু চেঞ্জ করে না। হ্যাঁ, মাস্টার্সটা 1 বছরই রাখে। বাট মানে কেউ 1 বছর রাখছে, কেউ 2 বছর রাখছে। তা একটা গোজামিল হয়ে গেছে, ঠিক আছে। ওকে, আপনাদের যেহেতু আর কোনো কোশ্চেন নাই, অনেক কথাবার্তা হলো তো, রাত্রে হয়ে গিয়েছে, আপনারা তো ঘুমাবেন। তো কালকে দেখা হবে, কালকে এই সময়টাতেই আপনাদের ক্লাস। জি ফয়সাল আহমেদ কিছু বলবেন, বলেন। স্যার আমাদের রুটিনটা কি স্যার এখন থেকে এভাবে চলবে, শনি আর রবিবার এভাবে করে? হ্যাঁ, শনি রোববারেই চলক। এখন আপাতত আমার কি হয়েছে সেটা আর হচ্ছে, আমি বলি সেটা হচ্ছে যে মানে অন্যদিন নিতে গেলে কি সমস্যাটা হয় বুঝছেন, আমার এখান থেকে আপনাদের সাথে প্রায় সময় পার্থক্য 8 থেকে 9 ঘন্টা হয়ে গেছে এখন। হ্যাঁ। জি তো জি। 9 ঘন্টা হওয়ার কারণে, 8 থেকে 9 ঘন্টা হওয়ার কারণে যেটা হয় যে আমি যখন এখান থেকে যে সময়টাতে আমি ফ্রি হই অন্য সময়, মানে আমাদের তো শনি রোববারে উইকেন্ড, অন্য দিন হচ্ছে ওয়ার্কিং আওয়ার্স, সোমবার থেকে ফ্রাইডে। যখন আমি ফ্রি হই তখন এদেশে আমার বাজে সন্ধ্যা 6টা সাড়ে 6টা, তার মানে বাংলাদেশে প্রায় রাত্রে 12:30 একটা বাজে। তা আমি চাইলে ওই সময় ইজিলি ক্লাস নিতে পারি, কারণ যেহেতু আমার সন্ধ্যার সময়। কিন্তু আপনারা তো ওই সময়টাতে ক্লাস করতে পারবেন না, কেমন না? এটা অর দেখায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় শনি রোববারে স্ট্রাইক করাটাই সবচেয়ে বেস্ট হয়। কি বলেন আপনারা? না ঠিক আছে স্যার, অসুবিধা নাই। আর না, আমি আরো ভাবলাম যে এটা বোধহয় যে একটু আগে বললেন না যে কোনো একটা ক্লাসের সাথে বোধহয় আমাদেরকে হ্যাঁ হ্যাঁ, মার্জ না না, করে ওই দিয়েছে। ওদের শিডিউলটাও আপনাদের সাথে মানে যেটা হচ্ছে যে ওদেরকে মূলত আপনাদের সাথে মানে এনে দিয়েছি, কারণ তাদেরও প্রবাবিলিটি শিখতে হবে। তা আমি চিন্তা করলাম কি, সেটা হচ্ছে যে আপনারা তো মেশিন লার্নিং শেষ করে আপনারা এমনি আপনারা মুভ করেন, মানে সেখানে স্টুডেন্ট হচ্ছে মাত্র 2 জন। তো চিন্তা করলাম যে একসাথে করে দিই, কারণ কন্টেন্ট তো আপনার প্রবাবিলিটি তাদেরকেও শিখতে হবে, আপনাদেরও লাগবে। এবং আপনাদেরকে এটা শেষ হলে আমি মূলত নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে পড়াবো, এবং তাদেরকেও নিউরাল নেটওয়ার্ক দিয়ে তাদের মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যালগোরিদমের কাজ শুরু তখন এই নিউরাল নেটওয়ার্কের আলোচনা থেকে। এরপর আরো উঁচু লেভেলে যাবে। তা আপনারা চাইলে মানে নিউরাল নেটওয়ার্ক পর্যন্ত মানে ক্লাস করে আপনারা চাইলে এআই এর ফুল কোর্স কমপ্লিট করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আর না হলে নিউরাল নেটওয়ার্ক শেষ হলে আপনারা অ্যাজ ইউজুয়াল আপনাদের মেশিন লার্নিং এর কোর্স শেষ হয়ে যাবে। আপনারা চাইলে তখন আপনারা চলে যেতে পারেন, এটা আপ টু ইউ। আমার কোনো সমস্যা না আপনারা ক্লাস করলে। জি স্যার, ঠিক আছে, বুঝছি স্যার, অসুবিধা নেই, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই সমস্যা স্যার, নেই। থ্যাংক ইউ। ওয়েলকাম। তাদের কোর্সটা আপনাদের আরো পরে শুরু হয়েছে আর কি। তো এখন যেটা দেখলাম যে ওনাদের ওখানে ওনারা অনেকেই আছেই 2 জন, এবং ওনারা একটা মানে রেগুলার হতে পারছেন না, ওনারা হয়তো বিজি থাকেন অনেক বেশি। তো ক্লাসও তো আসলে বাদ দেওয়া যায় না, অন্তত অ্যাটলিস্ট মানে রেকর্ডিংটা পেল, এই আর কি। বাট আপনাদের সমস্যা নেই, আপনারা হচ্ছে যে বাড়তি চান্স আর কি আপনারা পেলেন। আপনারা ধরেন মেশিন লার্নিং, ডাটা সায়েন্স শিখে আপনারা প্লাস এআইও শিখতে পারলেন। এবং ওটার ওটা যদি আপনারা ফুল কোর্স যদি করেন এআই, তাহলে কিন্তু আপনারা ইয়ে পাবেন, মানে সার্টিফিকেটও পাবেন এআই এর। সমস্যার মানে ওটার জন্য আলাদা কোনো টাকাও কিন্তু পে করতে হবে না। ঠিক আছে।
ওকে, ঠিক আছে, তাহলে কালকে দেখা হবে। আমি আগামী কালকে যে আপনাদের শিডিউলটা আজকে যে সময়টাতে মেল করেছি না, এই সময়ের মধ্যেই মোটামুটি আপনারা মেল পেয়ে যাবেন। তো ওই সময়টাতেই চেক করবেন, কেমন? শিওর স্যার, থ্যাংক ইউ স্যার। আমাদের মেশিন লার্নিং এখন তো নভেম্বর মাস চলে, নিউরাল নেটওয়ার্ক প্লাস মেশিন লার্নিং সহ আমাদের মোটামুটি মেশিন লার্নিং আপনাদের ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে আর কি। তখন আসলে আপনাদের উপরে নির্ভর করে যে আপনারা এরপরে কন্টিনিউ করবেন না করবেন। ওনাদের মোটামুটি ফেব্রুয়ারি পর্যন্ত যাবে, যারা এআই যারা আছে আর কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওদের ফেব্রুয়ারি বা মার্চের মিডল পর্যন্ত ওদের যাবে। ফেব্রুয়ারিতেই ওদের শেষ হয়ে যাবে আশা করি, 2 দিন করে বা 1 দিন করে এই আর কি। আপনাদের ডিসেম্বরে শেষ হয়ে যাবে, আপনাদের আর নিউরাল নেটওয়ার্কটা বাদ আছে। সো আমাদের আর প্রবাবিলিটির মোটামুটি ক্লাস, আমরা আগামী ক্লাসে আমরা প্রবাবিলিটির ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের যে ডিস্ট্রিবিউশন সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং ডিস্ট্রিবিউশনটা যদি আগামী ক্লাসে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের ডিস্ট্রিবিউশন শেষ করতে পারি, তাহলে আর হচ্ছে আমাদের কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের ডিস্ট্রিবিউশন সেটা টাইপস নিয়ে আরো একটা ক্লাস লাগবে। মোটামুটি আরো 2টা বা 3টা, মানে আগামীকালকে ক্লাস সহ আরো 2টা বা 3টা ক্লাসের মধ্যে আপনাদের এটা প্রবাবিলিটি শেষ হয়ে যাবে। তার মানে এ মাসের মধ্যে প্রবাবিলিটির আলোচনা শেষ, এবং ডিসেম্বরের আমরা প্রথম সপ্তাহ থেকে নিউরাল নেটওয়ার্ক আলোচনাতে মুভ করতে পারবো। ওকে, তাহলে সবাই কে মেসেজ দেয়, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।